কালে আপনারা আমাদের যে ৬টি প্রস্তাবিত কমিশন আছে আপনারা জানেন, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংক্রান্ত কমিশন, পুলিশ প্রশাসন বিচার প্রশাসন সংস্কার কমিশন, তারপরে হচ্ছে দুর্নীতি দমন কমিশন, জনসংস্কার কমিশন। ওনাদের যে প্রধানরা আছেন ওনাদের নিয়ে একটা মিটিং হয়েছিল এবং ওনাদের প্রধানদের পক্ষ থেকে আমাদের বদিউল আলম মজুমদার ভাই উপস্থিত আছেন। এই আলোচনায় আমাদের উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ছিলেন, আমি ছিলাম, আদিলুর রহমান খান ছিলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার ছিলেন, আলী ইমাম মজুমদার, রিজওয়ানা হাসান ছিলেন, আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের মাহফুজ আলম, ছাত্র জনতা আন্দোলনের অন্যতম নেতা উনি ছিলেন। তো আজকে আমরা মূলত যেটা আলাপ করেছি এটা হচ্ছে প্রথম মিটিং, আমাদের সাথে অনলাইনে আলী রিয়াজ ছিলেন। আমরা প্রধানত আলোচনা করেছি আমাদের সংস্কার ভাবনা নিয়ে এবং সংস্কার যে কমিশনগুলো আছে ওনারা কিভাবে কাজ করতে চায়, কর্মপদ্ধতি কি হবে, মেম্বার বাছাইয়ের প্রক্রিয়া কি হবে, কবে ওনারা রিপোর্ট দিবেন, ওনাদের যে কমিউনিকেশন স্কিলটা সেটা কি হবে, ওনাদের সাথে যে পলিটিক্যাল পার্টি আছে বা পেশাজীবী সংগঠন আছে তাদের এনগেজমেন্টগুলো কিরকম হবে সেসব ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো আমরা মোটামুটি মোটা দাগে কয়েকটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মন্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। এরপর আরো ব্রড বেস কনসালটেশন হবে, সবাই মিলে সমস্ত সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর সেগুলি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে, সবার মতামতকে রিফ্লেক্ট করার চেষ্টা করা হবে এবং এটার ভিত্তিতে আজকে ছাত্র জনতার যে আন্দোলনের গণ অভ্যুত্থানের বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনারা জানেন শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন এবং বাংলাদেশে যেন কোনোদিন আর কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জাকিয়ে উঠতে না পারে সেই সম্ভাবনা রোধ করার লক্ষ্যে কি কি সংস্কার করা প্রয়োজন সেই ধরনের চিন্তা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে যে প্রতিফলিত হয়েছিল, সবার এক্সপেকটেশনটা ছিল, সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনগুলো প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে। তো আমি একটুখানি মাহফুজকে একটু বলি, মাহফুজ একটু আপনাদের এই সংস্কার কমিশনগুলো গঠন করার পেছনে কি চিন্তাটা কাজ করেছে একটুখানি বলবেন। ধন্যবাদ স্যারকে। আমাদের সংস্কার কমিশনগুলো গঠন করার পিছনে মূলত কাজ হচ্ছে যেই আমাদের যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের যাতাকলে পৃষ্ঠ ছিল, এখন আসলে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে জনগণের সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে তেমনই ভাবে এই নির্বাচন অনুষ্ঠানের আগে আসলে জনগণের সবার সমর্থন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গত 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত 53 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে, জনগণের জন্য, সেগুলোকে ঢেলে সাজানো। ফলত প্রাথমিকভাবে এই 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এই 6টি সংস্কার কমিশন আসলে যেই প্রায়োরিটি বেসিসে কাজ করবে, প্রায়োরিটি যেসব আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি বলি, জনপ্রশাসন বলি, পুলিশ বলি, বিচার বিভাগ বলি এবং সংবিধান, বিশেষ করে তো নির্বাচন। ফলত এই জিনিসগুলোকে যদি আমরা গুছিয়ে আনতে পারি এর পরবর্তীতে আরো অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে। তো এই সংস্কার কমিশনগুলো আগামী 3 মাসের ভিতরে স্যার যেভাবে বললেন প্রস্তাবনা সংগ্রহ এবং কনসালটেশন ডায়ালগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করবেন গভর্নমেন্টের কাছে, সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সময়টা আসলে আমরা জনগণের সাথে সংলাপের ভিত্তিতে, জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সংলাপের ভিত্তিতে আসলে আমরা আমাদের এই কমিশনগুলো কাজ করবে এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে, কোন রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে। ফলত আপনারা এটা খুব শীঘ্রই জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রগুলোতে ওনারা কাজ করবেন এবং কারা কারা এই কমিটিগুলোর সদস্য হিসেবে আসবেন। ধন্যবাদ। আমরা একটু মজুমদার ভাই থেকে শুনি ওনার অভিজ্ঞতার কথা। ধন্যবাদ। আমার বোধহয় এখানে থাকার কথা নয়, ওনাদের এই
সরকারিভাবে এটা রিপ্রিট করার কথা, এবং আমাকে আমাদের মাননীয় উপদেষ্টা আমার বন্ধু উনি আমন্ত্রণ জানিয়েছেন, তাই আমি এখানে হাজির হয়েছি। এবং আমার ধারণা ছিল না বাংলাদেশে এতগুলো ক্যামেরা আছে, তো আমি একটু অবাকে হয়েছি। তো আমাদের যেটা বলা হয়েছে, আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীন ছিলাম, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি, ভোটাধিকার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা, এবং অতীতটা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে। এই জন্যই কতগুলো পরিবর্তন আনতে হবে, কতগুলো সংস্কার করতে হবে। তার জন্য 6টি সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। গঠন এখনো করা হয়নি, 6 জন ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে এবং আমি তার মধ্যে একজন। তো আজকে যে আলোচনা হয়েছে মূলত আরো কিছু সুস্পষ্ট ধারণা পাওয়া এই কমিশনগুলোর উদ্দেশ্য এবং এই কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে, এবং কাদেরকে নিয়ে করতে হবে, আমাদের কতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, আমাদের রিপোর্টের মধ্যে কি আশা করছেন ওনারা, আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কি আশা করছেন, এইসব বিষয় নিয়ে আলোচনা হলো। মূলত এগুলো এটা ইনফরমেশন, আমরা কিছু তথ্য আরো জানলাম এই তাদের ধারণা সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে, এবং কিভাবে আমরা কার্যক্রম করবো, সেগুলো কিভাবে সাজানো হবে, এই বিষয়গুলোই মূলত আলোচনা হয়েছে। অনেক ধন্যবাদ। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা জাস্ট 5টা প্রশ্ন দিব, সুন্দর করে প্রশ্ন করেন, অসুবিধা নেই। মাননীয় উপদেষ্টা, আমি মুস্তাফিজ, আমি ফিনান্সিয়াল এক্সপেক্টার। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে কর্তৃত্ববাদী শাসন যাতে ফিরে না আসে, এই কথাগুলি বলা হচ্ছে। যেখানে একটা বড় প্রশ্ন কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায়, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ইন্ডিয়াতে রয়ে গেল, ওনাকে ফেরানোর ব্যাপারে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো যোগাযোগ করা হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে ফেরানোর বিষয়ে ওনার কি স্ট্যাটাস, সেটাও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে এটা এখন আমরা জানি না। এই ব্যাপারে আপনি যেহেতু আইন উপদেষ্টা হিসেবে আপনি দয়া করে যদি বলেন যে সরকারের পরবর্তী পরিকল্পনাটা কি। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে কমিশন এবং সংস্কার ভাবো না, এসব প্রসঙ্গে মানে যদি প্রশ্ন পাই মোর কমফোর্টেবল হবে, মোর ফোকাস হবে। তবু আপনি যদি প্রশ্ন করেছেন, আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে, যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি, দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি আপনাদের জানাবো। এখনই জানিয়ে দিচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। আপনারা যে নির্বাচন বা এই সংস্কার এগুলি বিষয়ে যদি প্রশ্ন করেন একটু ভালো হয়। সংবিধান কিভাবে গৃহীত হবে যদি আমি বলে দিই তাহলে তো কনসালটেশনের প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট এই কমিশনটা গঠন করা হয়েছে, তারা সকল সম্ভাবনা পর্যালোচনা করে দেখবে। যেমন আপনি বলেছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হতে পারে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করতে পারে, গ্রহণ করতে পারে, আবার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে কোনো সংবিধান প্রণয়নের কাজ চলতে পারে। কি হবে এই ডিসিশন আমরা নিব না, এই ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ, এবং জনগণের পক্ষ থেকে কাজ করার জন্য এই কমিশন করা হয়েছে। কমিশনে যতভাবে পারা যায় সমাজের সকল অংশে মতামতের প্রতিনিধিত্ব করা হবে এবং আশা করা হবে, আমি সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 অন্তত 1000 মানুষকে হত্যা করেছে, আরো অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, মানে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজের যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে
রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না, একটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে। একটা বিষয় ইউটিউবে সকল সংস্কার সৌভাগ্য সংসদ কমিশন কাজ করছে, ডক্টর আকবর কমিশন কাজ করছে, চারটে কমিশন কাজ করছে, অনেকগুলো সুপারিশ করা হয়েছে, কিন্তু আমাদের প্রশাসনে এগুলোর বাস্তবায়ন বা এগুলোর যে সুপারিশগুলো করা হয়েছে খালিবন্দি অবস্থায় আছে। নতুন করে কি আছে? আমার তো মনে হয় যা ওখানে যা সকল তো সুপারিশ পেশ করা, নতুন করে কি আছে? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। অনেক ধরনের সংস্কার কমিশন হয়েছে, বিশেষ করে আপনি আকবর আলী খানের রেগুলেটরি কমিশন কথা বলেছেন, খুবই থর কাজ ছিল। এখন আমরা যখন কাজ শুরু করব, আমরা এই কমিশনগুলোর উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সকল সেকশনের সাথে আলাপ করব, প্লাস আপনাকে বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব। ওই কমিশনগুলো ঠিক ওইভাবে আলাপ করে নাই। আমরা একটা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই, যাতে পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেও এটার মধ্যে এক ধরনের মালিকানা অনুভব করে এবং এটা কন্টিনিউ করে। বাস্তবায়ন, আপনি সত্যি খুব ভালো প্রশ্ন করেছেন। বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ। একটা ডকুমেন্ট প্রডিউস করাচ্ছে, বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলায় সবাইকে সহযাত্রী করার জন্যই আমরা এই কনসালটেশন প্রসেসটা শুরু করব। এবং আপনাকে আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত কমিশনের রিপোর্ট আছে সেগুলি অবশ্যই আমরা বিবেচনায় নিব। স্যার, একটা বিষয় উপদেষ্টা আমি আমি একটু সংস্কার কমিশনের প্রসঙ্গের বাইরে একটা যেহেতু আপনি একজন সরকারি উপদেষ্টা এবং আজকে উপদেষ্টা পরিষদের প্রধান হয়েছে, আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা দুইটা হত্যাকাণ্ড সম্পর্কে খবর জানতে পেরেছি। বিচারগুলির পিটিয়ে মারা হয়েছে এবং আপনার সরকার যেহেতু সুশাসনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং কর্তৃত্ববাদী সরকারের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো যাতে না ঘটে সেই বিষয়গুলোর জন্য কিন্তু একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের ফসল আসলে আজকের যে ঘটনা ঘটেছে সেটা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে কিনা, আলোচনা হয়ে থাকলে সেখানে এই বিষয়ে কি আউটপুট এসেছে আমরা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনারা যে মব জাস্টিসের ঘটনা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোন রকম মব জাস্টিস, কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেটা কিছু আলামত আপনার কালকে পত্রিকাতে আপনারা নিজেরাই ছাপবেন যে 3 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। ভালো প্রশ্ন। প্রক্রিয়াগত কারণে প্রক্রিয়া সৃষ্টি করার মাধ্যমে ব্যক্তির দায়বদ্ধতা বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধি বা আপনার আরো বেশি দায়িত্বশীল করার অনেক স্কোপ আছে। আপনার সাথে আমরা এগ্রি করছি। আমরা ইনফ্যাক্ট সারা জীবন সংস্কার নিয়ে কাজ করেছি। কিছুদিন আগেও আমি সিভিল সোসাইটির অংশ ছিলাম। মদিউল আলম মজুমদার ভাই আছেন, মাহফুজের অনেক চিন্তা ভাবনা আছে, তার বইও আছে, দেখবেন এসব ব্যাপারে। অবশ্যই আমি আপনার সাথে একমত। প্রক্রিয়া অবশ্যই আমরা যতটুকু প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা যায় সেটা আমরা করব, বাট এটার সাথে সাথে ব্যক্তিরাও ইম্পর্টেন্ট মনে করি। আজকে আমরা সাংবাদিক সম্মেলন শেষ করি। ক্যাবিনেটে কি আলোচনা হয়েছে এটা আপনারা প্রেস রিলিজের মাধ্যমে পাবেন। আমি এটা এখানে বলতে চাচ্ছি। আপনারা বললেন 30 ডিসেম্বরের মধ্যে এই রিপোর্টগুলো দেবে। আমার একটু প্রশ্নটা আরেকটু বর্ধিত, সেটা হলো আপনাদের এই যে সংস্কার কাজগুলো করতে কতদিন লাগতে পারে? যেটা মাহফুজ আলম সব বললেন যে আরো কতগুলো সংস্কার হওয়ার কথা রয়েছে। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের যে আরো সংস্কার কমিশন,
আমাদের যে আরো সংস্কার কমিশন আছে, এই সংস্কার কমিশনগুলো কিন্তু এই সংস্কার কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করবে না। আপনারা দেখবেন স্যার বিদেশ থেকে আসার পরপরই শিক্ষা, স্বাস্থ্য, তারপর স্থানীয় শাসন, এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে। আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো, কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী, কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদী, কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনে বিজয়ী সরকারের জন্য থাকবে। আমরা আসলে প্রস্তাবটা না পাওয়া বলতে কিছু বুঝতে পারছি না, তবে মানে কিছু বুঝতে পারছি না মানে ক্লিয়ারলি আপনাকে বলতে পারছি না ঠিক কোনটা কতদিন হবে, কারণ আমি তো জানি না এখানে কি সুপারিশ আসছে। তবে আপনাকে একটা জিনিস বলতে চাই, এমনি এটা খুব আপনাদের রেলিভেন্ট মনে হতে পারে, এমনি আমাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ফিরে আসার পর আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের চিন্তা করব। তারপর একটা স্টেজে এরপর, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন ছাড়া আমরা ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু করতে পারি না। এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব, মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে পারি। ঠিক আছে।